নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শেষ খবর, ৮ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, সবই সিএসসি এলাকাতে। কেন? মেঘ ভাঙা বৃষ্টিতে শহর ডুবছে, জল কাল সরে যাবে, কিন্তু কার গাফিলতিতে ৮ জনের লাশ ভাসলো জমা জলে সেটা তো জানতে হবে। এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। রাজ্য সরকার তখনও বলেছেন এই সিএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন ইত্যাদি ইত্যাদি। কি কথা হয়েছিল, কেন এই গাফিলতি? মানুষ আপনাদের ঠিক করা যা ইচ্ছে তাই বিদ্যুতের দামও দেবে, আবার আপনাদের গাফিলতিতে মারা যাবে, আর আপনাদের বড় মেজ মাথা সরকারের শিল্প মেলা ইত্যাদিতে জগৎ আলো করে বসে থাকবেন। সব তো একসঙ্গে হয় না। এই গাফিলতি সিএসসির, এই গাফিলতি সরকারের, এই গাফিলতি কলকাতা কর্পোরেশনের অনেক হয়েছে। আমরা জানি যে এরকম বৃষ্টি হলে জল জমবে, কিন্তু জল জমলেই পটাপট মানুষ মরে যাবে তা তো হতে পারে না। আজ জলমগ্ন কলকাতা নিয়েই কিছু আলোচনা। প্রথমে কিছু ছবি। কারোর ধারণা মেঘ, বৃষ্টি, রোদ্দুর সবই তো ঈশ্বরের লীলা। বিশেষ করে যারা চিৎকার করে নিজেদের আস্তিক জানান দেন তাদের তো এই বিশ্বাস আছে। এবারে ব্যাপারটাকে দুভাগে ভাগ করা যায়। এক হলো কর্মফল, মানে যা করেছো তার বদলে উনি সেই ওপর থেকে সব দেখে টেকে হিসেব নিকেশ করে শাস্তি দিচ্ছেন। বাঁধ ফেলছেন, বন্যা আনছেন, জলে ডুবিয়ে দিচ্ছেন শহরকে, দুম করে মরে যাচ্ছে মানুষ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজ ভাঙছে ইত্যাদি ইত্যাদি। কাজেই সম্মিলিত পাপ বা আপনার পাপ ডেকে এনেছে এক মেঘ ভাঙা বৃষ্টি, যাতে কয়েকজনের, কিছু লোক হ্যারাস্ট হলেন, কিছু লোক কষ্ট পেলেন, কিছু লোক মরে গেলেন, যা কয়েক ঘন্টার মধ্যে ডুবিয়ে দিয়েছে কলকাতাকে উত্তর থেকে দক্ষিণে একই ছবি। আর না হলে ২ নম্বর হচ্ছে গিয়ে মানুষের সৃষ্টি, মানুষের কাজ। একই সঙ্গে একই ছবি, তার সঙ্গে জুটছে জমা বিদ্যুতের জলে পড়ে থাকা মৃতের সংখ্যা, সব মিলিয়ে বিপর্যস্ত মহানগর। সেই জায়গায় দাঁড়িয়ে কার দায়? হয় বিশ্বাস করতে হয় ভগবান সব করছেন, আমার কিছু করার নেই। তা আমার যদি কিছু করারই না থাকে তাহলে আর আমি বলবো কি? কিন্তু যদি আমি মনে করি যে এগুলো মানুষের কাজ, মানুষের দায়, কারণ আমি ঠিক সেই গোত্রের বিশ্বাসী নই, বরং নাস্তিক বলা যায়। আমি এই বৃষ্টির পেছনে, প্রকৃতির পেছনে, হঠাৎই প্রকৃতির রুটিন বদলে নতুন চেহারায় হাজির হওয়ার পেছনেও মানুষের হাতই দেখছি। ঠিক সেই রকম এই ঘন্টার বৃষ্টিতে জল থই থই কলকাতার এই চেহারার পেছনে পুরসভার ব্যর্থতা দেখছি। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবার ঘটনাতে সিএসসির ব্যর্থতা, অপদার্থতা দেখছি। অবশ্যই বিপর্যয় মোকাবিলা নিয়ে আমরা এখনো কোন তলানিতে পড়ে আছি তাও এই বৃষ্টি প্রমাণ করে দিল। বিস্তীর্ণ এলাকাতে আলো নেই, বেশ কিছু জায়গাতে খাবার জল নেই, আবার বছর 15-20 ধরে প্লাস্টিকের ব্যবহার নিয়ে আমরা কেউই ভাবছি না। সেই জায়গা থেকে সরকারের সীমাহীন উদাসীনতা, মানুষের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়িত্ব করতেই হবে। হাসপাতাল ভাসছে জলে, একটা নয়, দুটো নয়, সিএসসি দপ্তর ভাসছে জলে, ছবি দেখালাম। কিন্তু প্রত্যেকবার নতুন মনে হলেও এই জলে ডোবা কলকাতার নতুন কিছু নয়। জল নামবে, আগে যা 4 দিনে নামতো এখন তা 1 দিনে নামবে, 1.5 দিনে নামবে। যদি আর না বৃষ্টি হয় তাহলে সন্ধ্যাবেলায় কলতলায় আসলে জলমগ্ন কলকাতা কথাটা কিন্তু আগামীকালের আলোচনাতে আর আসবে। তো আসুন আমাদের মতো করে আমরা বুঝে নেবার চেষ্টা করি। আসলে এই বাংলার রাজধানী কলকাতা হবার কথাই ছিল না। মানে কলকাতা হবার তো কোনো জায়গাও ছিল না, রাঢ় বাংলাতেই ছিল বাংলার রাজধানী, যা ছিল সেই দিক থেকে একেবারে মধ্যিখানে সবচেয়ে বেটার প্লেসড।
আর ছিল দক্ষিণের সমুদ্রের মানে যেটা ছিল দক্ষিণের সমুদ্র থেকে ওঠা নিম্নচাপের এলাকা থেকে অনেক দূরে। দক্ষিণে নিম্নচাপ হবে, সুন্দরবন পেরিয়ে কলকাতাতে এসে পৌঁছবে, সেই জায়গাটা এখানে ছিল না। সুন্দরবন পেরিয়ে ঝড় আসতো কলকাতায়, শ্রাবণ নদের চাল উড়ে যেত। আবার উত্তর থেকে নেমে আসা মৌসুমী বায়ুর জন্য যে নিম্নচাপই হোক, তুমুল ঝড়ই হোক, মধ্যভাগে মানে রাঢ় বাংলাতে আস্তে আস্তে তার ধার কমে যেত। নবাবী আমলে সেই রাজধানী গৌড় থেকে চলে গেল মুর্শিদাবাদে। কিন্তু সাহেবরা নদীর ধারে ফোর্ট তৈরি করলেন, সেনা ছাউনি বসালেন, ইজারা নিলেন 3টে গ্রাম, ব্যাস। সেই সাহেবদের জয়ভেরি রাজধানীকে সরিয়ে আনলো কলকাতাতে। গড়ে উঠলো সাহেবপাড়া, কেরানি বাবুদের রাইটার্স বিল্ডিং ইত্যাদি প্রভৃতি। পন্টুন ব্রিজ তৈরি হলো ভাগীরথীর ওপরে, হাওড়া কলকাতা জুড়ে গেল। বেশ খানিকটা টাকা দিয়েছিলেন নাকি দ্বারকানাথ ঠাকুর। পিরালি ব্রাহ্মণরা ছাড়াও বোস, দেব, মল্লিক, সাহা, বেনে, কায়স্থরা জাঁকিয়ে বসলেন এই কলকাতাতে। বাবু বৃত্তান্ত শুরু হলো। গ্যাস লাইট, ঘোড়ায় টানা ট্রাম থেকে জাদুকা খেল দেখো, হাওড়া ব্রিজ দেখো। কিন্তু কেউই খেয়াল করলেন না যে এই শহরের জমিটা আদতে বাটির মতো, একেবারে বাটির মতো। মানে এক কিনারাতে গঙ্গা আছে, তাতে জল বাড়লেই শহরের জল নদীতে যাবার বদলে উল্টে সেই গঙ্গার জল উহু করে ঢুকবে শহরে। বারবার ঢুকেছে। কিন্তু ততদিনে দেশের রাজধানী কলকাতা থেকে সরে দিল্লিতে গেলেও বাংলার রাজধানী তো কলকাতাই। এখানে তো ফোর্ট উইলিয়াম থেকে হিন্দু কলেজ ততদিনে কলকাতার নিজস্ব আলুম হুলুম ভাষায় এনে ফেলেছে। নদিয়া ফেরোচ্ছে ভাষা কলকাতাইয়া। আর সেই থেকে মাঝে মধ্যেই ডুবু ডুবু কলকাতার চেহারা আমরা দেখে আসছি সব আমলে। স্বাধীনতার পরে, স্বাধীনতার আগেও। স্বাধীনতার পরে সেই বিধান রায়ের আমলে 31শে আগস্ট খাদ্য আন্দোলনে লাঠিগুলি চলার কদিন পরেই কলকাতা ডুবেছিল বৃষ্টিতে। সিদ্ধার্থ রায়ের সময়, জ্যোতিবাবুর সময়, বুদ্ধ ভট্টাচার্যের সময় ডুবেছিল। কদিন আগেই মারা গেছেন রেজাউনুর রহমান, আমি সেই সময়কার কথা বলছি। সেটাও ছিল সেপ্টেম্বরের শেষ। জলে ডুবেছিল সেদিনও কলকাতা। তার আগে 1999-এ কলকাতা ডুবেছিল, উত্তর থেকে দক্ষিণে। 78-এ ডুবেছিল, সেদিনও চেহারা একই রকম ছিল। এবং এই সবকটা ছবি দেখলে বুঝবেন মেঘ ভাঙা বৃষ্টি হলে জলে ডোবা ছাড়া কলকাতার আর কোনো উপায় নেই, সেটা তার ভৌগোলিক চেহারা। 230 মিলিমিটার বৃষ্টি ঘন্টা 3 হলে কারো সাধ্য নেই কলকাতাকে ভাসিয়ে রাখার। উত্তর থেকে দক্ষিণে ডুববে, আর এবারে হয়েছে 300 মিলিমিটার। তার কারণ কলকাতা ওই বাটির মতো চেহারা। কিন্তু এটাও ঘটনা, সেই সিপিএম এর কান্তি গাঙ্গুলি আর সিপিআই এর চঞ্চল ঘোষ সেই সময় থেকে পুরসভার কাজ শুরু করেছে। আমাদের কলকাতার পাম্পিং স্টেশনগুলোকে খাড়া করেছিলেন ওনারা। হ্যাঁ, নিজের চোখে দেখেছি ঘন্টা খানেকের মধ্যে ঠনঠনে কালীবাড়ির জল নেমে যেতে। ঠনঠনে কালীবাড়ির জল, ওইখানে জল জমাটা একটা নিয়মিত ব্যাপার ছিল। রাজা রামমোহন রায় রোডে আজকালের দপ্তর ছিল, আজকাল পত্রিকার, সেই দপ্তরে একটা নৌকো ছিল। হ্যাঁ, নৌকো ছিল। সেই সুকিয়া স্ট্রিট পর্যন্ত আজকালের কর্মীদের নামিয়ে দেওয়া হতো, সেখান থেকে নিয়ে আসা হতো। তো সেই নৌকো কিন্তু এখন আর নেই, সেই জল জমা নেই। কিন্তু সেই গতকাল সেই অঞ্চলও ডুবেছে। ওই যে 300 মিলিমিটার বৃষ্টিতে ডুববেই কলকাতা। তাহলে কি করা? ওই যে দায় কার? অবশ্যই পুরসভা, অবশ্যই। বছরে এরকম 71টা দিন আসবে যার জন্য পুরসভাকে তৈরি থাকতেই হবে। জল জমতে শুরু করলেই জল বার করতে হবে। জল জমে পড়ার পরে খবর আসছে এখানে পাম্প কাজ করছে না, সেখানে ইলেকট্রিক নেই, তার মানে বিষয়টাকে ইগনোর করা হয়েছে। গত বছরে 2-3 দিন হবে দুর্ভোগ, 5, 8, 12 জন মানুষ মরবে, তারপরে ভুলেও যাবে। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দরকার। আবহাওয়া অফিস থেকে প্রাথমিক খবর পাওয়ার পরেই সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নামাতেই হবে। সঙ্গে সঙ্গে ইলেকট্রিক লিকেজের খবর নিতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন, আগে ঝড় জল হলেই গাঁ গেরাম থেকে ইলেকট্রিকের তারে পা দিয়ে মৃত্যুর খবর আসতো, এখন তা প্রায় নেই। নেই বললেই চলে। কেন? কারণ সেই ঝড় উঠলেই এলাকার বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে। তারপর ধীরে ধীরে দেখে আলো জ্বালানো হচ্ছে। হ্যাঁ, ঘন্টা 2 কি 3 কি 4 আলো থাকছে না, কিন্তু মানুষের মৃত্যু আটকানো যাচ্ছে। জানি বলবেন কলকাতায় দুম করে আলো বন্ধ করা কঠিন, ওখানে সব মেধাবী লোকজন থাকেন, তার চেয়েও বড় বড় অফিস আছে, বিভিন্ন হাসপাতাল আছে। কিন্তু কিছু একটা পদ্ধতি তো বার করতেই হবে। জল জমবে আর পটাপট মানুষ মরবে, তা তো হতে পারে না। কাজে এটা একটা সামগ্রিক পরিকল্পনার ব্যাপার। সুয়ারেজ পরিষ্কার রাখতে হবে, পাম্পিং ব্যবস্থা সচল রাখতে হবে, জরুরি ভিত্তিক অস্থায়ী পাম্পিং এর ব্যবস্থাটা জরুরি। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন গাছ পড়লে, ইলেকট্রিকের খাম্বা পড়লেই তার কাছে হাজির হবেন, বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হবে। এই পরিকল্পনাটা কাজ করলে বৃষ্টি হবে, জল জমবে, কিন্তু মানুষকে এই দুর্ভোগ পোহাতে হবে না। আর সব থেকে বড় কথা, পুরসভাকে এর দায় নিতে হবে। ববি হাকিমকেই এর দায় নিতে হবে। কাল পরশু শুনবেন ওই কমিটি সেই কমিটির কথা, তারপর সব ভুলে যাবে সবাই।
আবার একটা দুর্যোগ হবার পরে আবার এই কথাগুলো ভেসে উঠবে, সেটা কাম্য নয়। দায়বদ্ধতা দরকার। মহানগরের মেয়র চেতলার বড় পুজো করবেন, ওনাকে মহানাগরিক বলা হবে, আর বৃষ্টি পড়লেই এ তো ঐতিহাসিক বৃষ্টি ইত্যাদি বলে ঘাট থেকে দায় নামালে হবে না। এবং শেষে আসি নিজেদের কথায়। বিশেষজ্ঞদের মতে কলকাতার মোট বর্জ্যের প্রায় 70% প্লাস্টিক। কয়েক বছর আগেও এই পরিমাণ ছিল 30%। এই পরিসংখ্যান বলে দেয় প্লাস্টিকের ব্যবহার মারাত্মকভাবে বেড়েছে, 30 থেকে 70%। রাজ্য সরকারের প্লাস্টিক নিষিদ্ধ করার আইন থাকা সত্ত্বেও বাস্তবে এর কোনো প্রয়োগই হয় না, বা হলেও কোন খুব সীমিত। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক প্যাকেজ নিষিদ্ধ করা হলেও বাজারে 30 মাইক্রনের মতো পাতলা প্লাস্টিক অবাধে ব্যবহৃত হচ্ছে। ফলে বর্জ্যের পরিমাণ কমার বদলে বাড়ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন প্লাস্টিকের স্ট্র, চামচ, কাপ, জলের বোতল, বিভিন্ন প্যাকেট সবচেয়ে বেশি দূষণ ছড়াচ্ছে। এগুলো সহজে রিসাইকেল করা যায় না এবং যত্রতত্র ফেলে দেওয়ার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাতলা প্লাস্টিকের ব্যাগ, ক্যারি ব্যাগ এবং অন্যান্য প্লাস্টিক বর্জ্য সহজেই যে নিকাশি নালা, গালিপিট, যেগুলো রাস্তার ধারে জল বেরোনোর যে মুখ আটকে দেয়, এই প্লাস্টিকগুলো অজর, অমর, অক্ষয়, পচনশীল নয়। কাজেই তারা জমে জমে নালার স্বাভাবিক জলপ্রবাহকে, যে জল বেরোনোর যে জায়গা, সেটাকেই একেবারে বন্ধ করে দেয়। নিকাশি নালা আটকে যাওয়ায় বৃষ্টির জল সহজে বেরোতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় মারাত্মক অবস্থা আমরা দেখছি। আর বৃষ্টি যদি 200-300 মিলিমিটার হয় তাহলে তো আর কিছু করারই থাকে না। জমা জল সরাতে কলকাতা পৌর সংস্থার পাম্পিং স্টেশন আছে অনেকগুলো, সেখান থেকে জল পাম্প করে, কিন্তু সেখানেও সমস্যা ওই একই, প্লাস্টিক বর্জ্য। পাম্পিং স্টেশনে পাইপ, পাম্পের মধ্যিখানে সেগুলো ঢুকে যাচ্ছে, ফলে পাম্প বিকল হয়ে যাচ্ছে, বা পাম্প ভালো করে কাজই করতে পারছে না। কাজে এটা আবার সেই কেবল সরকার বা পুরসভার ব্যাপার নয়, আমাদেরও তৈরি সমস্যা, আমাদেরকেও ঠিক করতে হবে। এর সঙ্গে আছে গাছ কাটা, প্রকৃতিকে নিয়ে মানুষের খেলা করার প্রবৃত্তি একটা হড়পা বানে ভেসে যাচ্ছে শহর, ধস নামছে যেখানে সেখানে। প্রকৃতি ক্রমশ আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। একটা নিম্নচাপ বা এমনকি একটা সুনামির খবর, আগাম খবর আমরা পাচ্ছি, কিন্তু এই ক্লাউড বার্স্টের খবর আমরা পাচ্ছি না হড়পা বানের কোনো আগাম খবর। হ্যাঁ, সময় এসেছে প্রকৃতিকে নিয়ে খেলা থামানোর। আমরা কাঁচা খোলা হয়ে উন্নয়ন আর বিকাশের জন্য ছুটছি, আর খেয়ালও করছি না ধীরে ধীরে প্রকৃতি অন্য চেহারা নিচ্ছে। আগে যেমনটা আমরা দেখিনি তেমন সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আসছে, তাদের চেহারা ভয়ঙ্কর। উত্তর ভারতে হড়পা বাঁধ, ধস আর কেঁপে কেঁপে ওঠা মাটির থেকে গতকাল যে মেঘ ভাঙা বৃষ্টি হলো কলকাতায়, তা আলাদা কিছু নয়, সেটা বুঝতে হবে। আর না হলে একদিন নোয়ার নৌকোতে করে ভাসতে হবে অকুল দরিয়ায়। ভাসতে চান ভাসুন, কিন্তু ভাসার আগে ভাবতে হবে। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।